স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। আগামীকাল থেকে অস্থায়ী পাশে সচিবালয়ে যেতে পারবেন গণমাধ্যম কর্মীরা, জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার মধ্যরাতে আগুন লাগার পর আজ খুলেছে সচিবালয়, তবে ক্ষতিগ্রস্ত স্থানীয় মন্ত্রণালয়ের কাজ চলছে সিটি কর্পোরেশনে। নিরাপত্তাজনিত কারণে অ্যাম্বুলেন্স ছাড়া কোনো গাড়িকেই সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। রবিবার সকাল থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা ডিজিটাল পাস দেখিয়ে নিজ নিজ কর্মস্থলে যাচ্ছেন। অতিরিক্ত সতর্কতার বিষয়টিকে স্বাভাবিক হিসেবেই দেখছেন তারা। এদিকে বেশিরভাগ গাড়ি ভেতরে প্রবেশ করতে না পারায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় সচিবালয়ের সামনে। এছাড়া সকাল থেকে ক্রাইম সিনের লোকজন আগুন লাগা ভবনটিতে কাজ করছে। সচিবালয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানিয়েছেন আগামীকাল থেকে অস্থায়ী পাশে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা। এখানে সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে, ফলে সেটি আমাদের পুনর্মূল্যায়ন এবং পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। তো সেই জন্য আমাদের কিছুটা সময় লাগবে। আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাসের ব্যবস্থাটি করব এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে। কাদের দেওয়া হবে? সাংবাদিকদের। আমরা সাংবাদিক। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী শাহ ইমন, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ইমন, সচিবালয়ের নিরাপত্তা এবং আগুন লাগার ঘটনা তদন্তে কতদূর কাজ এগিয়েছে সে বিষয়ে বিস্তারিত আসলে উপদেষ্টা কিছু জানিয়েছেন কিনা? আফরিন, আপনি জানেন যে আজকে সচিবালয়ের প্রথম কর্মদিবস ছিল। আজকে কর্মদিবস সকাল থেকে এখানে সচিবালয়ে যারা কর্মরত ছিল তারা শুধুমাত্র ডিজিটাল পাস দেখিয়ে তারা প্রবেশ করতে পেরেছে। আজকেও গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে বেলা 12টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে বসেছিল সিনিয়র সাংবাদিকরা। তারা স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা জানিয়েছে যে তারা দুঃখ প্রকাশ করেছে সচিবালয়ের পাসগুলো বাতিল করার জন্য। কারণ হিসাবে জানিয়েছে যে প্রায় 3,500-এরও বেশি পাস ছিল, যেগুলো অসংখ্য যারা সচিবালয়ে কভার করে না এমন সাংবাদিকদেরও পাস ছিল, যে কারণে তারা এগুলো একটু রিভিউ করবে। তবে এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে উনি জানিয়েছেন যে আগামীকাল থেকেই সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবে সংবাদ সংগ্রহের জন্য। এর জন্য সাময়িক একটি পাস দেওয়া হবে এবং প্রত্যেক প্রতিষ্ঠান থেকে 1জন বা 2জন করে এই পাসটি দেওয়া হবে। আর এর পরবর্তীতে কিছুক্ষণ পরেই তথ্য উপদেষ্টা নাহিদ এসেছিল। নাহিদ সচিবালয়ের 1 নম্বর গেটে এসে সাংবাদিক গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। উনি যেটি জানিয়েছেন যে তদন্ত কাজের বিভিন্ন আলামত সংগ্রহের কাজ শেষ হয়েছে। তদন্ত কমিটি আজকেও বৈঠকে বসেছিল। বৈঠকে বসে তারা মূলত সিদ্ধান্ত গ্রহণ করবে যে আগামীকাল যে প্রাথমিক রিপোর্ট দেওয়ার কথা তাদের 3 দিন হয়ে যাবে আজকে। আগামীকাল এই প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরে তারা আসলে মন্তব্য করতে পারবে যে কোনো নাশকতার ঘটনা ছিল নাকি নিছকই দুর্ঘটনা ছিল। সেই অনুযায়ী তদন্ত রিপোর্টের তথ্যের ভিত্তিতে তারা পরবর্তী পদক্ষেপ নেবে এবং মামলা করবে কিনা সেই বিষয়ে পরে সিদ্ধান্ত নেবে। আর সাংবাদিকদের পাসের ব্যাপারে উপদেষ্টা নাহিদ বলেছেন যে দুঃখ প্রকাশ করেছেন যে সাংবাদিকদের আগামীকাল থেকেই তারা সাংবাদিকরা প্রবেশ করতে পারবে। তবে পরবর্তীতে যে কার্ড ইস্যু করা হবে সাংবাদিকদের, এগুলো একটু যাচাই বাছাই করা হবে। আর সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে উনি বলেছে যে সাংবাদিকরা সাময়িক পাস কালকে থেকেই ইস্যু করে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। আর এই ছিল মোটামুটি সচিবালয়ের আজকের অবস্থা। আফরিন। ইমন, আপনাকে ধন্যবাদ। আপনি সংবাদ সংগ্রহে থাকুন, পরবর্তীতে নিশ্চয়ই আরও বিস্তারিত জেনে নেব আপনার মাধ্যমে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আগামীর বাংলাদেশের রূপরেখা বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নাৎসি বাহিনীর সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা ও মুজিববাদী ৭২-এর সংবিধানকে কবর দেওয়া হবে। ৩১শে ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার রাতে এ ঘোষণা দেওয়ার পর এ নিয়ে রবিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র হবে আগামী বাংলাদেশের রূপরেখা। বিপ্লবের ঘোষণাপত্র আরও আগেই দেওয়া প্রয়োজন থাকলেও রাষ্ট্রকে এগিয়ে নিতে বিভিন্ন সেক্টর থেকে সহযোগিতা পাওয়া যায়নি বলেও অভিযোগ তার। এই ঘোষণাটি আমাদের সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের
একটি লিখিত দলিল হিসেবে থাকবে, যেই দলিল আমাদের নতুন করে যে স্বপ্নগুলো সেই স্বপ্নগুলোকে ধারণ করবে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ঘোষণাপত্রের মাধ্যমে নাৎসি বাহিনীর সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা ও মুজিববাদী ৭২-এর সংবিধানকে কবর দেয়া হবে। জুলাই অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানটি হয়েছে, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ ৭২-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে। এই যে মানুষ ৭২-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে, এটির একটি লিগ্যাল ডকুমেন্টেশন থাকা উচিত। এ সময় জানানো হয়, আগামী ৩১শে ডিসেম্বর বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘোষণা করা হবে প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন। ইখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ সহ ১৪টি দেশ থেকে কর্মী নেয় মালয়েশিয়া। তবে বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে এমন সিন্ডিকেটের নজির নেই। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে এমন সিন্ডিকেট গড়ে তুলেছিলেন আমিন নূর ও রুহুল আমিন স্বপন। কর্মী প্রতি সিন্ডিকেটকে ফি দেয়া লাগত ১,৫২,০০০ টাকা। এতে বেড়ে যায় খরচ। সিন্ডিকেট অনিয়ম এবং টাকা পাচারের অভিযোগে গেল ১৫ বছরে ৩ দফা বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। মালয়েশিয়া যেতে মাইগ্রাম নামে একটি সফটওয়্যারের মাধ্যমে নাম নিবন্ধন করতে হয় কর্মীদের। আর এটির মালিক বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ার নাগরিক আমিনুল ইসলাম বিন আমিন নূর। বাংলাদেশের অংশ দেখভাল করত সিন্ডিকেটের আরেক হোতা রুহুল আমিন স্বপন। ক্যাথারসিস ইন্টারন্যাশনাল নামে রিক্রুটিং এজেন্সির মালিক তিনি। টাকা পাচারের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। মালয়েশিয়া কর্মী পাঠাতে সরকার নির্ধারিত প্রতিজন ৭৯,০০০ টাকা ধরা হলেও সিন্ডিকেটের কারণে এই খরচ দাঁড়ায় প্রায় ৫.৫ লাখ টাকায়। ২,৫০০ রিক্রুটিং এজেন্সি থাকলেও ৬১টি এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া কর্মী পাঠাতো চক্রটি। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরা বলছে, মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ হওয়ার কারণ সিন্ডিকেট। কোনো দেশের সিন্ডিকেট নাই, শুধুমাত্র বাংলাদেশের সিন্ডিকেট আছে এবং লাইসেন্সের একটা লিমিটেশন আছে। বাংলাদেশের রুহুল আমিন স্বপন সাহেব মালিক আর মালয়েশিয়াতে দাতুশ্রী আমিন মালিক, এই দুইজনেই মূলত সিন্ডিকেটের মাস্টারমাইন্ড। কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে কর্মীরা, এই সেক্টরে যারা কাজ করে তারা, এবং দেশের সুনাম নষ্ট হয়েছে। সেই জন্য এই সিন্ডিকেটটাকে বন্ধ করতে হবে। সিন্ডিকেট সহ অন্যান্য বিষয়ে সরকারের নজরদারি না থাকায় বেড়ে যায় কর্মী পাঠানোর খরচ। এই প্রতারক চক্রের বিরুদ্ধে যদি আপনি ব্যবস্থা নেওয়া যায়, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে তারা হয়তো একই সিন্ডিকেট আবার করতে সাহস পাবেন না। আমরা কখনোই দেখি না যে তারা যারা জড়িত তারা বিচারের আওতায় এসেছে। সিন্ডিকেট হলে কি হবে? সিন্ডিকেট হলে যেটা হয়, কর্মীরা প্রতারিত হয়, মানুষ গিয়ে কাজ পায় না, দেশ থেকে হাজার কোটি টাকা পাচার হয়ে যায়। কিন্তু এই সিন্ডিকেট যারা হোতা, তারা দেখা যায় যে শত শত কোটি টাকা, হাজার কোটি টাকা আয় করে। মালয়েশিয়া বাংলাদেশের বড় শ্রমবাজার। গত ১.৫ বছরে সৌদি আরবের পর সবচেয়ে বেশি ৪.৫ লাখের বেশি কর্মী গেছে দেশটিতে। সিন্ডিকেটের নানান অনিয়ম আর অর্থ পাচারের অভিযোগে গেল ১৫ বছরে ৩ দফা বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, নতুন করে আবার যদি সিন্ডিকেট করা হয় তাহলে আবারও মুখ থুবড়ে পড়তে পারে মালয়েশিয়ার শ্রমবাজারটি। এখন সময়ের দাবি, সিন্ডিকেট মুক্ত করে সবার জন্য উন্মুক্ত করে দেয়া হোক এই বাজারটি। মাহমুদুল হাসান নাজিব, ডিবিসি নিউজ, ঢাকা। স্বপ্ন ছিল পড়াশোনার পর সচ্ছল ভবিষ্যৎ করার। হাল ধরবেন পরিবারের। তাই তো সবজি বিক্রির পাশাপাশি নিজের পড়াশোনাও চালিয়ে যাচ্ছিলেন নরসিংদীর মহিষাসুর গ্রামের সুমন মিয়া। কিন্তু ২০শে জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ৩৪ দিন চিকিৎসাধীন থেকে মৃত্যু হয় তার। সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা। প্রশাসন জানিয়েছে, নিহতদের তালিকা চূড়ান্তের পর পরিবারকে দেয়া হবে সরকারি সহায়তা। নরসিংদী সদর উপজেলার মহিষাসুরা ইউনিয়নের বর্ধকান্দি এলাকার প্রান্তিক কৃষক পরিবারের সন্তান সুমন মিয়া। টানাপোড়েনের সংসারে বড় ভাইয়ের সাথে কাঁচামালের ব্যবসায় সহযোগিতার পাশাপাশি স্থানীয় মাদ্রাসায় নিজের পড়াশোনাও চালিয়ে যাচ্ছিলেন দাখিল এই শিক্ষার্থী। ইচ্ছে ছিল সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়বেন সুন্দর ভবিষ্যৎ। কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে গত ২০শে জুলাই মাধবদী থানার সামনে গুলিবিদ্ধ হয়ে ৩৪ দিন চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মৃত্যু হয় তার। সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা, দিশেহারা পুরো পরিবার। সবাই ঈদে পরীক্ষা দিচ্ছে, মানে আমার বলা থাকলে না পরীক্ষা দিলে কত বই, এবারের বছরে এক বই এবার পরীক্ষা দেব না লেবার ফায়া করছে আর দোকানদারি করছে। হ্যাঁ, অনেক বড় আশা ছিল আর কি, বাড়ি ঘর করার লাগিয়া এলকারকে দোকানদারি করতে হয়, কষ্ট করতে হয়। কারণ সে দেশের সাথে জীবন দিছে, এটা তো আর কারো হাত নাই। সে ছাত্র হিসেবে খুবই ভালো ছিল, মানুষ হিসেবে সব খুবই ভালো ছিল। এখানে ভাড়া থাকে ঠিক আছে, কিন্তু এর আশঙ্কা রইল বাজারে একটা ঘর হইলে আর একটু ভালো হইতো আর কি।
এদিকে জেলা প্রশাসক জানিয়েছেন তালিকা প্রণয়ন সংক্রান্ত কমিটি ইতিমধ্যে ২২ জনের তালিকা চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠিয়েছে। সরকারিভাবে কোনো সহায়তা আসলে প্রশাসনের মাধ্যমে যোগাযোগ করে পৌঁছানো হবে। সব যাচাই বাছাই করে আমাদের নরসিংদী জেলা থেকে মোট ২২ জনের তালিকা আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। সরকারিভাবে যদি কোনো সহযোগিতা নিশ্চয়ই আসবে, সেই সহযোগিতা আসার পর আমরা পরিবারদের সাথে প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করে তাদেরকে সেই সহযোগিতা প্রদান করা হবে। এমন পরিস্থিতিতে সরকারি বেসরকারি সহায়তার আশায় সুমনের পরিবার। ডিবিসি নিউজ ডেস্ক। আমরা জানাচ্ছিলাম পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসকদের ভাতা ৩০,০০০ থেকে বাড়িয়ে ৫০,০০০ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছেন শিক্ষানবিশ চিকিৎসকরা। সকাল থেকেই এই অবরোধ কর্মসূচি তারা পালন করছেন। সেখানে আছেন সহকর্মী সাব্বির রোজ, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সাব্বির, তারা আসলে আর কতক্ষণ এই অবরোধ কর্মসূচি পালন করবে এবং সেই সাথে একটু যদি আমাদেরকে জানান যে তাদের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোনো যোগাযোগ হয়েছে কিনা এই সমস্যা সমাধানে। আপনি জানেন সকাল থেকেই পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকরা তাদের ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান করছেন এবং আপনি যেটি বললেন যে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কারোর সাথে কথা হয়েছে কিনা, আমরা এখন পর্যন্ত জানতে পারিনি যে তাদের কথা হয়েছে কিনা। তবে তারা যেটি বলছে যে তারা আর কোনো আশ্বাসে বিশ্বাস করছে না, তারা প্রজ্ঞাপন নিয়েই এখান থেকে যাবেন। এবং আমি তাদের কাছ থেকে যদি শুনি ব্যাপারগুলো, যে আপনাদের সাথে কি সংশ্লিষ্ট কোনো উপদেষ্টা বা আপনাদের সংশ্লিষ্ট কোনো স্বাস্থ্য উপদেষ্টা বা তাদের কোনো প্রতিনিধির সাথে কথা হয়েছে কিনা? না, এখনো পর্যন্ত আমরা মন্ত্রণালয় থেকে ওরকম কোনো খবর পাইনি। বা আমরা শুনেছি যে মন্ত্রণালয়ে স্যাররা বসেছেন, আমাদের বিষয়ে তারা আলোচনা করছেন, কিন্তু এখন পর্যন্ত আলোচনায় যদি চলতে থাকে তাহলে আমরাও এখানে বসে থাকবো। আমাদের যতক্ষণ পর্যন্ত কোনো লিখিত প্রজ্ঞাপন আমাদের দাবি দেওয়া মেনে না আসবে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা চিকিৎসক আজকে এখান থেকে নড়বে না। বিষয়টা হচ্ছে যে চারপাশে যেহেতু কেন্দ্রবিন্দু, এটা চারপাশে বিভিন্ন যান চলাচল করছে, তাদের তো যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে, গণপরিবহন রয়েছে, সেই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? এই যে আপনারা তো সচেতন নাগরিক। আমাদের এখানকার যতগুলো ইমার্জেন্সি সার্ভিস যতগুলো আছে সবগুলোকে আমরা যাওয়ার রাস্তা করে দিচ্ছি। বাকি জনদুর্ভোগের কথা এই বিষয়ে আমাদেরকে গত 4 দিনে ডিজিএফআই, এনএসআই, ট্রাফিক থেকে শুরু করে সকল মন্ত্রণালয়তে জানানো হয়েছে। আর আজকেও কিন্তু আমরা শুরুতে এখানে এসে বসিনি, আমরা 11টা পর্যন্ত আমরা আজকে এই বটতলায় সমবেত ছিলাম। আমাদেরকে বলা হয়েছিল ওদের পক্ষ থেকে যে আমাদেরকে আজকের মধ্যে কিছু জানানো হবে। এই এখন 2টা বাজছে কিন্তু এখনো পর্যন্ত আমাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি। এর আগের সপ্তাহে তো দেখেছি যে আপনাদের এক ধাপে ভাতা বৃদ্ধি করা হয়েছে, সেটা আপনারা কেন মানছেন না? আমাদের ভাতা যেটা বাড়ানো হয়েছে ওটা আমাদের দাবির সাথে সামঞ্জস্যপূর্ণ না। প্রতিবারই আমরা রাস্তা বন্ধ করে আন্দোলন করলে আমাদেরকে 5,000 করে বাড়ানো হচ্ছে, কিন্তু এটা তো আমাদের দাবির সাথে সামঞ্জস্যপূর্ণ না। আমাদেরকে আগে সরকারের আমলে যখন 5,000 টাকা বাড়ানো হলো তার 1 বছর পরে আমাদেরকে আবার রাস্তায় নামতে হচ্ছে। এর একটাই কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বাকি আমাদের জীবনযাত্রার মান। এখন যদি আমরা আজকে যদি ওই 30,000 মেনে চলে যাই তাহলে আগামীকালকে দেখা যাবে আবার আরেক গ্রুপ নামবে। আজকে আমার ট্রেনিং শেষ, আমি চলে যাব, কিন্তু আমার পরবর্তী প্রজন্ম থাকবে। আমি বুঝতে পেরেছি। আফরিন, আপনি শুনছিলেন তাদের দাবি দাও, তাদের মূলত একটাই দাবি, সেটা হচ্ছে যে বেতন ভাতা বৃদ্ধি, সেটি 50,000 টাকা করার বিয়েতে। তো এই পর্যন্ত আমার কাছে এখনকার সর্বশেষ ছিল। পরবর্তী অবস্থা আপনাকে পরবর্তী সংবাদে জানাতে হবে। নিশ্চয়ই সাব্বির রোজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডিবিসি সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর পরিচয় শনাক্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সন্ধ্যায় সিলেটের কানাইঘাটে দাফন করা হবে বলে জানিয়েছেন তার মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী। এছাড়া শাহী ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে শনিবার রাতে ডিএনএ টেস্ট সম্পন্ন হওয়ার পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় মেয়ে সামিরা তানজিন চৌধুরী বলেন, 15 বছর ধরে তার বাবাকে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে, অবশেষে তিনি ন্যায় বিচার পেয়েছেন। এর আগে গত 5 সেপ্টেম্বর হারিস চৌধুরীর মরদেহ কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন হাইকোর্ট। পরে 16 অক্টোবর তার মরদেহ কবর থেকে তোলা হয়। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতাল থেকে চলে ডিএনএ পরীক্ষার কার্যক্রম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর পরিচয় শনাক্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সন্ধ্যায় সিলেটের কানাইঘাটে দাফন করা হবে। এই মুহূর্তে শাহী ঈদগাহ ময়দান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার।
প্রত্যুষ হারিস চৌধুরীর জানাজা এবং দাফনের সমস্ত প্রক্রিয়া ঠিক কখন নাগাদ হবে এবং সেই সাথে তার পরিবার পক্ষ থেকে আরও কিছু জানানো হয়েছে কিনা, কি বলছে সাধারণ মানুষ? আমি এখন রয়েছি শাহিদগাঁ ময়দানে এবং এখন দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এখানে প্রায় 20 মিনিট আগে তার দেহাবশেষ নিয়ে আসা হয়েছে। এর আগে সকাল 9টায় কিন্তু তার দেহাবশেষ সিলেট সার্কিট হাউসে নেওয়া হয় এবং এই সময় তার সাথে পরিবারের সদস্যরা ছিলেন, তার মেয়ে ছিলেন। আমি একটু দর্শকদের দেখানোর চেষ্টা করব। এখানে তার মরদেহ রাখা হয়েছে। এখানে বিভিন্ন বিএনপি সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন, তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা রয়েছেন এবং এখানে তার পরিবারের বেশ কয়েকজন রয়েছেন এবং তারা আসলে এখানে এর আগে আনুষ্ঠানিক না হলেও তারা কিন্তু বেশ স্মৃতিচারণ করেছেন এবং যে স্বজনরা জানিয়েছেন যে বিষয়টি কিছুক্ষণের মধ্যে তার গ্রামের বাড়ি কানাইঘাটে তার মরদেহ নিয়ে যাওয়া হবে এবং সেখানে কিন্তু তার যে দেহাবশেষ সেটি কিন্তু দাফন করা হবে। তো যে বিষয়টি আমরা জানতে পেরেছি যে কানাইঘাট উপজেলার সড়কের বাজারে প্রয়াত হারিস চৌধুরীর তার প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানার আঙিনায় কিন্তু তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে সেখানে এবং সেখানে কিন্তু তার লাশ দাফন করা হবে এবং এখানে আসলে দোয়া মাহফিল চলছে। এখানেও এসেছেন তার মেয়ে সামিরা তানজিন চৌধুরী, ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী সহ তার অনেক স্বজন এবং আসলে এখানে একটি শোকাবহ পরিস্থিতি তৈরি হয়েছে এবং তার যে মেয়ে রয়েছে তিনি বলেছেন যে আসলে বিগত সরকারের আমলে বাধ্য হয়েই তার বাবার পরিচয় গোপন করে কিংবা অন্য পরিচয়ে দাফন করতে হয়েছে। তো এখন আসলে তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার বাবার যে ইচ্ছে ছিল, শেষ ইচ্ছে ছিল তার জন্মভিটায় মৃত্যুর পর তিনি শায়িত হবেন, সেই শেষ ইচ্ছা অনুযায়ী তাকে কিন্তু গ্রামে নেয়ার প্রক্রিয়াটি আসলে সম্পন্ন হচ্ছে। তো তার পরিবারের পক্ষ থেকে একটি বিষয় যে কিছুদিন আগেও আসলে প্রশাসনের পক্ষ থেকে ততটা সহযোগিতা তিনি পাননি, তারপর সেজন্য তিনি লড়েছেন এবং শেষ পর্যন্ত প্রশাসন পরিবর্তিত পরিস্থিতিতে কিন্তু প্রশাসন তাকে সহযোগিতা করে থাকে। তো সবকিছু মিলিয়ে এখন আমরা রয়েছি শাহিদগাঁ ময়দানে এবং দোয়ার প্রক্রিয়াটি চলছে এবং এখানে আসলে অনেকে জড়ো হয়েছে। কিছুক্ষণ পর আসলে কানাইঘাটে বাড়ির উদ্দেশ্যে দেহাবশেষ নিয়ে যাওয়া হবে। এই ছিল সর্বশেষ পরিস্থিতি। প্রত্যুষ আপনাকে ধন্যবাদ। মেরিল পেট্রোলিয়াম জেলির সৌজন্যে এবারে জানাবো শীতের গল্প। টানা 5 দিন মৃদু শৈত্যপ্রবাহের পর পঞ্চগড়ে তাপমাত্রা বেড়েছে। রবিবার সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.7 ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ে হালকা কুয়াশা, কনকনে ঠান্ডা আর হিমেল বাতাস অব্যাহত রয়েছে। বেলা গড়িয়ে বিকেল হতেই শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর থেকে হালকা কুয়াশার দেখা মিলছে। ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত নানা রোগে ভুগছে বয়স্ক ও শিশুরা। শীত বেড়ে যাওয়ার সাথে সাথে দিনাজপুর, সাতক্ষীরা ও গোপালগঞ্জের গরম কাপড়ের দোকানে বেড়েছে ক্রেতা সমাগম। শীতবস্ত্র কিনতে ভিড় করছেন সব শ্রেণী পেশার মানুষ। সাধ্যের মধ্যে পণ্য কিনতে পারায় খুশি তারা। শীতের শুরুতেই বিক্রি ভালো হওয়ায় হাসি ফুটেছে বিক্রেতাদের মুখেও। সাশ্রয়ী দামের কারণে দিনাজপুরের মানুষের অন্যতম গন্তব্য শহরের বড় মাঠের পুরাতন কাপড়ের মার্কেট। শীতের তীব্রতা বৃদ্ধিতে কাচারিবাজার নামে পরিচিত বাজারটিতে বেড়েছে ক্রেতার ভিড়। সোয়েটার, জ্যাকেট, টুপি ও কম্বল সহ বিভিন্ন ধরনের শীতবস্ত্র মিলছে এখানে। একটু সস্তায় পাওয়া যায়, তো অল্প দামে পাওয়া যায়, তাই জন্য এখানে আসি। আমরা এখানে অল্প টাকাতে অনেক উন্নত মানের কাপড় পাওয়া যায়। শীতের শুরুতেই প্রচুর ক্রেতার আগমনে মৌসুম জুড়ে ভালো ব্যবসার প্রত্যাশায় বিক্রেতারা। শ্রেণী আছে, তবে কিন্তু মধ্যবিত্ত শ্রেণীটাই বেশি। একটু নর্মাল ছিল, এখন শীত পড়া ইনশাল্লাহ এখন ব্যবসা কিনি ভালো আছে। সাতক্ষীরায় দোকানে দোকানে শীতবস্ত্র কিনতে ভিড় করছে ক্রেতারা। স্বল্পবিত্তরা ছুটছেন পুরাতন কাপড়ের দোকানে, তবে দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সব শ্রেণীর মানুষই আসে এখানে কেনাকাটা করতে, কারণ দামটা অনেক রিজনেবল। সাতক্ষীরার এই নিক্সন মার্কেট, এখানে শীতের পোশাক খুব অনেক কম দামে পাওয়া যায়। এদিকে শীত বৃদ্ধিতে জমে উঠেছে গোপালগঞ্জ শহরের চৌরঙ্গি এলাকার অস্থায়ী গরম কাপড়ের বাজার। প্রতি শনিবার শতাধিক দোকানে পসরা সাজিয়ে বসছেন ভ্যানে। মিলছে সোয়েটার, জ্যাকেট সহ নানা ধরনের শীতের কাপড়। দাম একটু কমে আসে, এই কারণে এই জিনিসগুলো নিয়ে আমরা এই মালগুলো আমাদের চাহিদা অনুযায়ী পাই, সুন্দর। আর যেটা মার্কেটে যেই প্রাইসটা, তার থেকে এই প্রাইসটা অনেক কম। আমরা অনেক চিপ রেটে, একদম চিপ রেটে দেই বিদায় আমাদের কাছ থেকে মানুষ কেনে। সামনের দিনগুলোতে শীতের পোশাক বিক্রি আরও বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। খালিদ হাসান, বিবিসি নিউজ ডেস্ক।
খেলার খবর। বিপিএল শুরুর আগের দিন টিকিট না পাওয়ায় সকালে মিরপুরে তৈরি হয় অস্থিরতা। প্রিয় দলের খেলা দেখতে দূর দূরান্ত থেকে আসা ক্রিকেট প্রেমীরা একটা সময় বিক্ষোভও করেন স্টেডিয়াম গেটের বাইরে। এরপর বেলা 11:15টায় আনুষ্ঠানিকভাবে বিপিএলের টিকিট সংক্রান্ত তথ্য প্রকাশ করে বিসিবি। ভোর থেকেই বিপিএলের টিকিটের জন্য মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের বাইরে এমন ভিড় ছিল সমর্থকদের। উদ্বোধনী ম্যাচ নিয়ে সমর্থকদের উন্মাদনায় ভাটা পড়ে বিসিবির অব্যবস্থাপনার কারণে। দূর দূরান্ত থেকে আসা ক্রিকেট ভক্তরা টিকিট না পাওয়ায় প্রকাশ করেন হতাশা। এখানে আমাদেরকে টিকিট দেওয়া হচ্ছে না, বলতেছে যে মধুমতি ব্যাংকের এজেন্টে যাইতে টিকিট নিতে, ঠিক আছে? এখন মধুমতি ব্যাংক এটা কোন জায়গায় এটা আমরা জানি না। এখন ভোর 6টা বাজে দাঁড়ায় রইছি, এখন কয়টা বাজে জানি না। এতক্ষণ ধরে আমরা দাঁড়ায় রইছি, বিসিবি কোনো পদক্ষেপই নিচ্ছে না। অফলাইনেও না আর অনলাইনেও না। অফলাইনে মানুষ এসে দাঁড়ায় রইছে, অনলাইনে না পাইয়া 4টা বাজে এসে দাঁড়ায় রইছে, তারপরও কেউ না। বেলা বাড়লে ভিড় আর অস্থিরতা বাড়ে আরো বেশি। টিকিট না পেয়ে অনেকে বিক্ষোভও করেছেন। নতুনভাবে সাজানো বিপিএলে মাঠের মূল খেলায় দর্শক ব্যবস্থাপনা নিয়ে বিসিবিকে আরো সচেতন হবার কথাও বলেন কেউ কেউ। আমাদের জানানো হয়েছে যে 9টা বাজে আপনার অফলাইনে টিকিট দেওয়া হবে, মিডিয়ার মধ্যে জানানো হয়েছে, কিন্তু মিডিয়াতে কোনো অফলাইনে কোনো টিকিট নেই। এখন বলতেছে 100% টিকিট নাকি অনলাইনে দিয়েছে। আমার টিকিট 100% দিতে হইব। এসবের মাঝেই বেলা 12টায় টিকিট ক্রয় সংক্রান্ত তথ্য জানায় বিসিবি। অনলাইন আর অফলাইনে টিকিট কাটতে পারবেন দর্শকরা। সরাসরি টিকিট বিক্রি শুরু হচ্ছে রবিবার বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সেই সুযোগ থাকবে। এছাড়া বিপিএল এর উদ্বোধনী দিনে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত সরাসরি টিকিটও কেনা যাবে। মিরপুরে টিকিটের ক্যাটাগরি থাকছে মোট 11টা। 200 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ টিকিট মূল্য 2000 টাকা। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক। বিপিএলের 11তম আসরের পর্দা উঠতে বাকি আর মাত্র কয়েক ঘন্টা। মাঠের লড়াইয়ে নামার আগে মিরপুরে অনুশীলন করেছে দলগুলো। তাদের প্রস্তুতির সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ। মামুন, মাঠের লড়াইয়ে নামার জন্য দলগুলোর প্রস্তুতি কেমন দেখছেন? আয়োজন ঘিরে সার্বিক পরিস্থিতি কেমন? বিপিএলের একেবারে শেষ সময়ের প্রস্তুতি সেটা কিন্তু মিরপুরে চলছে এবং দলগুলো মাঠে নামার আগে নিজেদের শেষ প্রস্তুতিটা সেরে নিচ্ছে। আমরা যদি একটু অনুশীলনটা দেখাই, এই মুহূর্তে সিলেট অনুশীলন করছে এই পাশে এবং সেই সাথে তার আরেক পাশে ফরচুন বরিশাল তারাও কিন্তু অনুশীলন করছে। দুটো দলের অনুশীলন আছে এবং 3টা থেকে আরও একটা দল অনুশীলন করবে। সব কিছু মিলে বিপিএলকে ঘিরে প্লেয়ারদের শেষ সময়ের যে প্রস্তুতি সেটা কিন্তু সেরে নিচ্ছেন এবং আজকে প্রতিটা দলের যে ক্যাপ্টেনরা আছেন তারা এসে কথা বলেছেন গণমাধ্যমে নিজেদের দলের কতটা গোছানো হয়েছে বা তাদের লক্ষ্যটাকে বিপিএলে সেই বিষয়গুলো জানিয়েছেন। যেমন আফিফের কথা বলতে পারি বা অন্যান্য দলের যে কোচরা আছেন তারা এসে কথা বলেছেন যে তাদের লক্ষ্যটা কী থাকবে এই টুর্নামেন্টে। সব কিছু মিলে বিপিএলের আর মাত্র 24 ঘন্টার কম সময় বাকি আছে খেলা মাঠে গড়ানোর। তার আগে একেবারে শেষ সময়ের প্রস্তুতিটা চলছে। আমরা সকালে একটু জানিয়েছিলাম যে টিকিট নিয়ে একটু হট্টগোল হয়েছে বিসিবিতে। সেই বিষয়টা পরবর্তীতে বিসিবি থেকে আপডেট দেওয়া হয়েছে কোথায় দর্শকরা টিকিট পাবেন এবং কীভাবে খেলা দেখবেন। বেশ কয়েকটি ক্যাটাগরিতে হয়তো আমরা রিপোর্টের মাধ্যমেও সেটা দেখাতে পেরেছি যে কীভাবে দেখতে পারবেন। এবং তার আগে সকালবেলায় বিপিএলের যিনি প্রধান দায়িত্বে আছেন ফাহিম স্যার, যাকে আমরা বলে থাকি, তিনিও কথা বলেছেন বিপিএলের সার্বিক বিষয় নিয়ে। সব কিছু মিলে এবার কিছুটা গোছালো বিপিএল করার প্রত্যাশা আয়োজকদের এবং যারা মাঠের ক্রিকেটার আছেন বা ফ্রাঞ্চাইজি দলগুলো আছেন তারাও আশা করছেন যে ভালো একটা বিপিএল হবে এবং সবগুলো দলই 7টা দলই চ্যাম্পিয়ন রেসের জন্য নামবেন এবং সবগুলো দলেরই প্রধান লক্ষ্য থাকবে শেষ 4 নিশ্চিত করা এবং তারপর ধাপে ধাপে তারা ফাইনাল খেলতে চান, এরকমভাবেই পরিকল্পনা করছে। তবে শক্তিমত্তার যদি দিকের থেকে বলি, ফরচুন বরিশাল তারা দেশীয় তারকা এবং বিদেশি তারকা সব কিছু মিলে বেশ শক্তিশালী একটা টিম গড়েছে এবং সেই সাথে রংপুরের কথা বলতে হয়, ঢাকার কথা বলতে হয়, তারাও কিন্তু বেশ ভালো দল করেছে। কিন্তু ওভারঅল বিপিএলের যে তারকা সমৃদ্ধির কথা বলে থাকে আমরা, সেই জায়গায় কিন্তু কিছুটা ঘাটতি রয়ে গেছে। সেরকম খুব বড় তারকা নাম পায়নি বরিশালে, যদিও কিছু তারকা এসেছেন বা অন্য দলগুলোর দিকে তাকালে আরও একটু হয়তো বা বড় তারকা থাকলে বিপিএলটা আরও বেশি জমে উঠত। সেই ক্ষেত্রে অভিযোগটি এরকম এসেছে যে একই সাথে বেশ কয়েকটি টুর্নামেন্ট চলছে বিভিন্ন জায়গায়, তো সেই জায়গায় অনেক ক্রিকেটারকে আমরা আসলে বিপিএলে কানেক্ট করতে পারিনি এবং আনতে পারিনি। তো সেই ঘাটতিটা থেকেই যাচ্ছে। সব কিছু মিলে ভালো একটা বিপিএলের প্রত্যাশা ক্রিকেটার থেকে শুরু করে আয়োজকদের থেকে শুরু করে সবার। আফরিন, মামুন, আপনাকে ধন্যবাদ। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে। এবার আরও কিছু সংবাদ এক নজরে।
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নাদের বক্ত সহ আওয়ামী লীগের 5 নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। সকালে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন ডিবিসি।